হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদের আমি ইংলিশ লেসন 2 দ্য রিডল যে তোমাদের পড়াটা রয়েছে ভালো করে পড়াবো এবং বোঝাবো। তো তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো করে দেখবে এবং পড়াগুলো ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, তার জন্য হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে শুনতে, বাট আমি চেষ্টা করছি যতটা পারার ভালো করে বোঝানোর, ঠিক আছে? তো চলো শুরু করছি। দ্য রিডল। রিডল মানে হচ্ছে ধাঁধা। আজকে যে গল্পটা আমরা বলবো সেটা খুব মজাদার একটা গল্প। তোমাদের প্রথম পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা রয়েছে, তাই সেটা ভালো করে পড়ে নেবে। দেখো, ধাঁধা কি? ধাঁধা সেটা আমরা ভালো করে পড়লেই সেটা বুঝতে পারবো। তো এখানে আমরা দেখতে পাবো আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর হচ্ছে আমাদের ভারতের সমস্ত সম্রাটদের মধ্যে একজন অন্যতম সম্রাট, মহানতম সম্রাটদের মধ্যে। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। তিনি মুঘল সাম্রাজ্যে রয়েছেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার 9 জেমস রয়েছে, অর্থাৎ নবরত্ন বলা যেতে পারে। হিজ 9 অ্যাডভাইজার্স, অর্থাৎ 9 উপদেষ্টাক। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। তাদের মধ্যে একজন হচ্ছে বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, অর্থাৎ তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য সে বিখ্যাত। তো তোমাদের গল্পটা পড়ার মধ্যে একটা কথা আমি বলি, এই যে গল্পটা আজকে আমরা পড়বো, ঠিক তোমরা হয়তো অনেকে ছোটবেলায় কি এখনো হয়তো অনেকে দেখো গোপাল ভাঁড়ের কার্টুন, ঠিক গোপাল ভাঁড়ের জায়গাটাই নেবে বীরবল। আর যে রাজা কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র মনে করো আকবর। ব্যাস, তাহলেই তোমাদের আজকের এই গল্পটা পুরো স্পষ্ট হয়ে যাবে। গোপাল ভাঁড় কি করে না, রাজা কৃষ্ণচন্দ্রের যে সমস্ত সমস্যা হয় সেগুলো সমস্ত সমাধান করে দেয় তার সেই বুদ্ধি এবং জ্ঞান দ্বারা, খুব সহজেই। তো আজকে যেটা আমরা পড়ছি রিডল, এই গল্পতে আমরা দেখতে পাবো রাজা অর্থাৎ মহানতম সম্রাট আকবরের কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যার সমাধান এক চুটকিতেই বীরবল করে দিচ্ছে। তো গল্পটা পড়লে আরো ভালো লাগবে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো গোপাল ভাঁড় যেরকম হয় আর কি, সেরকমই ব্যাপারটা, ঠিক আছে? তো চলো দেখে নাও। দ্য কিং অফ কিংস, রাজার রাজা, এম্পেরর আকবর। তাহলে রাজার রাজাকে কি বলা হয়? এম্পেরর, অর্থাৎ সম্রাট। তাহলে রাজার রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস। যে কিনা পুরো ভারত শাসন করেছিলেন, তিনি আবার কি পছন্দ করতেন? তিনি শিল্প, সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, লিটারেচার অ্যান্ড মিউজিক অর্থাৎ বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, এসব তিনি রাজা হলেও মানে সম্রাট হলেও সম্রাটের পাশাপাশি এই জিনিসগুলো পছন্দ করতেন। বোঝা গেল? ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালবেলা, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তিনি তার বিরাট বাগানে পায়চারি করছিলেন, অর্থাৎ ঘুরছিলেন। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruit in the whole kingdom. আর তার সেই বাগানটা ঘেরা ছিল সারিবদ্ধ গাছ দিয়ে। সেই গাছে ফলতো সারা রাজ্যের সব থেকে সুস্বাদু আর রসালো ফল, অর্থাৎ তার বাগানটা ফলে ফুলে পরিপূর্ণ ছিল। There were flowers of all shapes and sizes. তার বাগানে সব রকম আকারের ও মাপের ফুল ফুটতো, ঠিক আছে? In his garden, he had his most trusted and favorite minister বীরবল with him. আর তার সব থেকে বিশ্বস্ত আর প্রিয় মন্ত্রী ছিল বীরবল তার সঙ্গে। বোঝা গেল এই 4-5টা লাইনের মানেটা? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। অনেকেই আমার কমেন্টে বলছিলে যে ম্যাডাম রিডিলের পড়াটা পড়িয়ে দিন, তো তারা কিন্তু ভালো করে পড়াটা দেখে নেবে, ঠিক আছে? আমার ভালো লাগলো তোমরা আমার কাছে বললে যে এটা পড়িয়ে দিতে, ওটা পড়িয়ে দিতে। তো তোমাদের যার যেটা সমস্যা হবে আমাকে পড়া পারপাজে বলবে, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার, ঠিক আছে? কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়াটা বুঝে নিও, এটা তোমাদের দায়িত্ব, ওকে? বাট দ্য গ্রেট এম্পারার আকবর, কিন্তু সম্রাট আকবরের ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। বলছে যে গুণ ছাড়া কেউই, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের কদর করতে পারেন না। বোঝা গেল? অর্থাৎ এই লাইনটার মধ্যে দিয়ে কি বলতে চাইছে? এত সুন্দর বাগানে এসে ঘুরতে ঘুরতেও যে রাজা সৌন্দর্যের কদর করছে না, মনে কোনো শান্তি নেই, তো সেই ব্যাপারটা দেখে স্বাভাবিকই বীরবলের কি লাগবে? একটু অদ্ভুত লাগবে। তো এটাই বলছে যে যে রাজার মনে কোনো শান্তি নেই, যে কিনা সৌন্দর্যের কদর করতে পারে না, তার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তো সেটাই দেখব।
ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর। এদিকে বুদ্ধি আর কি বা বিচক্ষণ বলতে পারো বীরবল সেটা খেয়াল করলো, এবং খেয়াল করার পরে বীরবলকে প্রশ্ন করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান ও শক্তিশালী মহারাজ, কি আপনাকে বিব্রত করছে? বলছে হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনার সমস্যাটা কি বা কি আপনি দুশ্চিন্তা করছেন? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনি কিন্তু আপনার স্বাভাবিকভাবে নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, কারণ আমার রাজা কখনো পৃথিবীর বিরল ও মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে অপারগ হন না। অর্থাৎ আপনি নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন, না হলে কি এত সুন্দর দৃশ্যটাকে আপনি এভাবে উপেক্ষা করে চলে যাবেন বা উপেক্ষা করবেন? কি করে সেটা সম্ভব? বোঝা গেল? প্রত্যেকে ভালো করে কিন্তু বুঝবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সমস্ত গল্প থেকেই প্যারাগুলো তুলে তুলে প্যাসেজ আকারে তোমাদের দেবে, এবং সেই প্যাসেজ থেকেই তোমাদের প্রশ্ন তুলে দেবে, দেখে দেখে অ্যান্সার করতে হবে। কিন্তু তোমরা যদি পড়াটা ভালো করে পড়ে থাকো, যেইখান থেকেই তুলে দিক না কেন তোমরা প্রত্যেকেই উত্তর করে আসতে পারবে, তাই না? আর বইটা পুরনো বলে হয়তো একটু দাগানো আছে, এটাতে কিছু মনে করো না। অনেকে আমাকে বলো যে বইটা এখানে দাগানো, ওটা দাগানো। দেখো, আমি তো নতুন বই নিয়ে পড়াই না, ছোট ছোট স্টুডেন্টদের কাছ থেকে পুরনো বইগুলো নিয়েই তোমাদেরকে আমি পড়াই। তোমাদের কি কাজ? শুধু পড়াটা ভালো করে বুঝে নেওয়া। বইটা দাগানো, পুরনো হোক বা ছেঁড়া হোক, সেটা তো ম্যাটার করে না। ম্যাটার করে তোমরা যে পড়াটা পড়ছো এখন, সেই পড়াটা কেমন বুঝতে পারছো সেটার উপরে, তাই তো? দেখো, এরপরে চলে আসছি আকবর রিপ্লাই। তখন আকবর অর্থাৎ সম্রাট উত্তর দিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আমার প্রিয় বন্ধু বীরবল, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। বলছে একটা ধাঁধা আছে যা সত্যি আমাকে বিব্রত করছে। তাহলে রাজার মনে কি রয়েছে? একটা রিডল অর্থাৎ ধাঁধা রয়েছে। অ্যান আইডল থট, একটা অলস ভাবনা, হুইচ কেম টু মি ইন পাসিং, যা আনমনে আমার মাথায় আসছিল, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, আর যেটাই আমার এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। I am troubled because I cannot find an answer to a simple question. আমি অস্বস্তিতে ভুগছি কারণ একটা সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? সেই প্রশ্নটা কি না, এই গ্রহে, প্ল্যানেট বলতে গ্রহ, এই গ্রহে সব থেকে দ্রুততম জিনিস কোনটি? এটি হচ্ছে রাজার অর্থাৎ সম্রাটের অন্যমনস্ক থাকার প্রধান কারণ, অর্থাৎ এইটাই তার মনের প্রশ্ন। বীরবল সেই, তখন বীরবল উত্তর দিল, ইজ দ্যাট অল? এটাই? ইয়োর ম্যাজেস্টি কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার। রাজসভায় সমস্ত সভাসদদের ডাকুন। অর্থাৎ যে 9 জেমস আমরা প্রথমেই পড়লাম, নবরত্ন, সবাইকে ডাকা হচ্ছে। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। দেখা যাক আপনার বা ওদের মধ্যে কেউই আপনার এই উত্তরের জবাব দিতে, মানে প্রশ্নের জবাব দিতে পারে কিনা। ইফ নট, যদি কেউ না দিতে পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। যদি কেউ না বলতে পারে, আমি নিশ্চিত এই গ্রহে দ্রুততম জিনিসের কথা আপনাকে বলতে পারবো। বোঝা গেল? অ্যাট দ্য কিংস কোর্ট, রাজসভায়, মেনি হিয়ার দ্য কোয়েশ্চেন, প্রত্যেকেই কোয়েশ্চেনগুলো অনেকেই শুনলো। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা কিনা আকবরকে বিরক্ত করছিল। মোস্ট ওয়ার পাজেল, সেই প্রশ্ন শুনে অনেকেই বিভ্রান্ত হয়ে গেল। সাম সেড বুলক কার্টস, তার মধ্যে কেউ কেউ উত্তর দিল গরুর গাড়ি হবে। আদার্স সেড, অন্যরা বলল হর্স, না না ঘোড়া হবে। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু এই সমস্ত উত্তর শুনে বীরবল হাসছিল, কারণ সঠিক উত্তর কিন্তু হচ্ছে না। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, সবাই যখন সম্রাটকে সন্তুষ্ট করতে অসমর্থ হলো, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তখন বীরবল তার প্রশ্নের উত্তর দিতে উদ্যত হলেন। হি সেড, ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তিনি বললেন, হে মহারাজ, আপনারই উত্তর হলো মানুষের মন। যে জিনিসটার কথা আপনি বলছেন সব থেকে দ্রুততম জিনিস কোনটি, সেটি আর কেউ নয়, মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করে দেখা যাক, অর্থাৎ প্রমাণও তো করতে হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো গোপাল ভাঁড়ের কার্টুনগুলোতে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে প্রমাণ করতেও বলে, তো এখানে দেখো সেরকমই ব্যাপারটা। টু প্রুভ ইট হি সেড,
Let the people of our kingdom present a problem to me. আমাদের লোকজনদের আমার কাছে একটা সমস্যা তুলে ধরতে দেওয়া হোক, অর্থাৎ আমাদের যে লোকজন রয়েছে আমার কাছে একটা সমস্যা তারা তুলে ধরুক। বোঝা গেল? I shall show you how fast I can solve it using the powers of my mind alone. আমি আপনাকে দেখাবো যে কতটা দ্রুত আমি সেটা সমাধান করতে পারি শুধুমাত্র আমার মনের শক্তি ব্যবহার করে। বোঝা গেল? তারপর এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। শ্রোতাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট, সে দাবি করল যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তার কাছে কুয়োটা বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সে সেই কুয়ো থেকে জল তুলতে যায়, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, সেই প্রতিবেশী ওর কাছে এসে জলের জন্য টাকা দাবি করে। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, হিজ নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। আদালতে ডেকে পাঠানোর পর তার প্রতিবেশী যুক্তি দেখিয়েছে যে সে তাকে শুধু কুয়োটা বেচেছে, তার ভিতরে জলটা বিক্রি করেনি। বোঝা গেল সমস্যাটা কোথায়? অর্থাৎ প্রতিবেশী তাকে কুয়োটা দিয়েছে, কুয়োর ভিতরে জল দেয়নি। এখন জল তুলতে গেলে তাকে জলের দামও নাকি দিতে হবে, এরকম ব্যাপার। His neighbor argued that he had just sold him the well, not the water in it. বোঝা গেল? এরপর চলে এসো তার পরের পাতায়। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর এই পুরো আর্গুমেন্ট অর্থাৎ এই যে তর্ক বিতর্কটা পুরোটাই তিনি শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এবং বীরবলকে জিজ্ঞাসা করলেন বা বললেন যে এই সমস্যাটা তুমি মিটিয়ে দাও। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান, লোকটার দিকে তাকিয়ে হাসলো বীরবল এবং সেট বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল। আমার মতে সমস্যাটা বেশ সরল, খুব সিম্পল আর কি। ইট ইজ ইয়োর ওয়েল নাও, হ্যাঁ ঠিক আছে, এটা তোমার এখন কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। তাহলে মানে বলতে চাইছে যে কুয়োটা এখন তোমার, তোমার প্রতিবেশীর উচিত তোমাকে ভাড়া দেওয়া তোমার কুয়োতে জল রাখার জন্য। বোঝা গেল কি বলছে গোপাল, মানে গোপাল ভাঁড় বলছি কেন, এই তোমাদের এই বীরবল। বীরবল বলছে যে হ্যাঁ উনি তোমাকে কুয়োটা বিক্রি করেছে, তাহলে কুয়োটা যদি তোমার হয় তা তোমার তোর কাছ থেকে ভাড়া নিতে হবে, জলটা তো ওর জলটা তো তোমার কুয়োতে রয়েছে, তাই না? ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তার জলের জন্য তোমার কাছে টাকা চায়, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তোমার কুয়োতে জলটা কেন রেখেছে তা সেজন্য ওকে টাকা দিতে হবে। বোঝা গেল কিভাবে সমস্যার সমাধান করলো? দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। প্রতিবেশীটি বুঝলো যে সে চালাকি হেরে গেছে, তার দাবি তৎক্ষণাৎ সে কি করলো, আউটউইটেড তুলে নিল। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। আর এদিকে সব জায়গায় প্রজারা আশ্চর্য হয়ে গেল যে বীরবলের বুদ্ধিতে আর মানুষের মনের গতি দেখে, যে যার ক্ষমতা আছে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। বলছে যে যার ক্ষমতা আছে একটা সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করে দেওয়ার। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এর থেকে বেশি দ্রুত আর কিছু ছিল না। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের বীরবলের পুরো গল্পটা, অর্থাৎ দ্য রিডেলের পুরো গল্পটা। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তোমাদের আমি বলবো এই যে ওয়ার্ডনেস যেগুলো রয়েছে, ব্লু কালারে বোল্ড করা ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো মিনিং সহ ভালো করে একটু পড়তে, ঠিক আছে? এগুলো পড়ে নেবে। এবার যে বা যারা আমার এই পড়াটা ভালো করে শুনলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা প্রত্যেকেই অ্যাক্টিভিটি 1-এর অ্যান্সারগুলো করতে পারবে। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তর টিক দাও। আমি দেখো পড়ছি, উত্তর তোমরাই বলবে। এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং। এম্পারার আকবর কোথা দিয়ে হাঁটছিলেন? বীরবল ওয়াজ আকবরস ড্যাশ। বীরবল হলো আকবরের কে? দ্য এম্পারার ওয়াজ ড্যাশ। এম্পারার কেমন অবস্থায় ছিল? দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ ইজ। পৃথিবীতে সব থেকে দ্রুততম জিনিস কোনটি? দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই। নেইবারটা তুলে নিল কার দ্বারা? অর্থাৎ প্রতিবেশী তার যে দাবিটা তুলে নিল কার জন্য, সেটা করতে হবে। বোঝা গেল? অর্থাৎ এর প্রত্যেকটা উত্তর আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার কমেন্টে অ্যান্সার করে জানাবে। যে অ্যাক্টিভিটি 1-এর ABCD করে জানালেই হবে, ঠিক আছে? নেক্সট, ট্রু অ্যান্ড ফলস, এটাও বলার কিছু নেই।
এটাও তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। যে বা যারা পড়াটা আমার শুনলে প্রত্যেকেরই উত্তর সঠিক হওয়ার কথা। আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারবে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস। এই যে গল্পটা আমরা পড়লাম এটা কি? এটা একটা স্টোরি, ঠিক আছে, অর্থাৎ ছোট গল্প বলা যেতে পারে। তারপর কি আছে অ্যাক্টিভিটি 5, 4এরটা দরকার নেই করার, 5এরটা দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করো। এটা আমি করেই রেখেছি, তোমার যদি দরকার পড়ে করতে পারো, অথবা তোমরা চাইলে বই থেকে নিয়েও করতে পারো। আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল হুইচ হি ফেল্ড, তাই না? অর্থাৎ যেটুকু দেওয়া রয়েছে তার পরেরটুকু তোমাকে লিখে পূরণ করতে হবে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6, রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ বলতে কারণ, ইফেক্ট বলতে ফলাফল, কি কারণে কি ফলেছিল এটাই দেওয়া রয়েছে। কখনো ফলাফল দেওয়া থাকবে, কারণ লিখতে হবে, কখনো কারণ দেওয়া থাকবে, ফলাফল লিখতে হবে। এর অ্যান্সার এখানে করে দেওয়া আছে, ভিডিওটা পজ করে অ্যান্সারটা খাতায় নোট করে রেখো, ঠিক আছে? এটাও সোজা, দেখো একবার। অ্যাক্টিভিটি 7-এ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, যে বা যারা পড়াটা পড়েছো কোয়েশ্চেন অ্যান্সারগুলো টেক্সট থেকে নিয়ে লেখার চেষ্টা করবে। মনে রাখবে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্যাসেজ তুলে ধরে, ওকে? এরপর চলেছো তার পরের পাতা অ্যাক্টিভিটি 8, দেখো রয়েছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিম। সিনোনিম বলতে সমার্থক শব্দ, অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দ। তো সমার্থক শব্দ কি? অর্থাৎ কনফিউজড যা মানে, পাজেলটারও তাই মানে। ডিমান্ড, ক্লেম, ডিমান্ড মানে দাবি করা, ক্লেম মানেও দাবি করা। আর্গুমেন্ট মানে বিবাদ করা বা বিতর্ক করা, ডিসপিউট মানেও তাই। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, অ্যামেজড মানেও অবাক হয়ে যাওয়া। দেখো এই প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের টেক্সটের মধ্যে রয়েছে, তাই টেক্সট থেকেই কিন্তু তোমাদের এগুলো নিয়ে লিখতে হবে। পরীক্ষাতে এটা খুব দেয়, এটা ভালো করে দেখো। আর হ্যাঁ, তোমাদের প্রথম পরীক্ষাটা কিন্তু এবার নতুন নিয়ম 30-এর মধ্যে হবে, তাই বুঝতেই পারছো যেটা 15-তে হতো সেটা 30-এ হবে, ডবল হয়ে যাচ্ছে। যেটা 25-এ হতো সেটা 50-এ হবে। তাহলে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো যদি সেটা হয়, হয়ে তো গেছেই, তাহলে কতটা বেশি পরিমাণে তোমাদের পড়তে হবে এবং বেশি পরিমাণে প্রশ্নও থাকবে, ঠিক আছে? তাই বইগুলো খুঁটিয়ে পড়ো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, বইয়ের বাইরে কিছু আসবে না। যা প্রশ্ন থাকবে, যে কোনো বই বলো না কেন, সব বইয়ের ভেতর থেকেই আসবে। নিচে রয়েছে ডিগ্রি, এই ডিগ্রি এই 4টা ভালো করে পড়বে। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দুজনের মধ্যে হলে কম্পারেটিভ, সবার মধ্যে হলে সুপারলেটিভ। ব্যাস এই কথা দুটো মনে রাখবে। আর ক্লেভার বলতে নর্মাল, যখন একটা বালককে বোঝানো হয় বা সমানভাবে কাউকে তুলনা করা হয়, দুজনকে সমানভাবে, সমান এবং একজন এরকম যদি বোঝায় তাহলে হবে পজিটিভ। সমান অর্থাৎ সমান বোঝালে যে দুজনাই সমান, সেক্ষেত্রে পজিটিভ রূপ। দুজনের মধ্যে একজন বেশি এবং একজন কম এরকম বোঝালে কম্পারেটিভ রূপ। আর সবার মধ্যে যেটা বোঝায় একজনই হয় সেটা হচ্ছে সুপারলেটিভ। বোঝা গেল? এটা ভালো করে পড়ে নেবে। পরীক্ষাতে তোমাদের এইভাবে প্রশ্ন দেবে ডিগ্রি থেকে, যে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে এবং অ্যাডজেক্টিভের কোন ডিগ্রিটা বসবে। দেখো দেন থাকলে কম্পারেটিভ হয়, ঠিক আছে? ইন দ্য ক্লাস বা ইন দ্য থাকলে সুপারলেটিভ হয়, অ্যাজ থাকলে পজিটিভ হয়। এই কথাগুলো যেগুলো আমি বলছি এগুলো খাতায় নোট করে রেখো। অ্যাজ যদি দেখতে পাও পজিটিভ ফর্ম বসিয়ে দেবে, অর্থাৎ নর্মাল যেটা থাকবে সেটাই। দেন থাকলে বসিয়ে দেবে কম্পারেটিভ ফর্ম, আর ইন দ্য বা অল এরকম বোঝালে সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ সবার মধ্যে বোঝালে সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভটা বসাতে হবে। বোঝা গেল? অ্যান্সার করে দেওয়া আছে, লিখে নিও। অ্যাক্টিভিটি 10-এ চলে এসো, দেখো রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যেটা তুমি বর্তমানে করছো, তার রানিং চলছে, বর্তমানে অর্থাৎ আজকের কথা। আর কি? পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতে যেটা কন্টিনিউ করছিলে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস ভার্বের অর্থাৎ টেন্সের এই দুটো ফর্ম দিয়ে তোমাদের এটা ফিল আপ করতে বলছে। এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বের সঠিক টেন্স অনুযায়ী বসাতে হবে। কি কি টেন্স? একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি। অ্যান্সার করে দেওয়া আছে, শুধু এটা একটু ব্যতিক্রম আছে, এটা একবার দেখে নেবে। এটা উইল বি ভিজিটিং অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসের ফর্ম করে এটা করে দেওয়া আছে, এটা এইভাবেই উত্তর হবে। অনেক সময় ব্যতিক্রম দিয়ে দেওয়া থাকে, যাই সেটাই। তো শুধু অ্যান্সারটা এবার টুকে নাও তাহলেই হবে। শুধু এটা মনে রাখবে, প্রেজেন্ট বলতে যেটা অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট বলতে ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি। বোঝা গেল? এবার তোমরা চলে আসো তার পরের পাতা অ্যাক্টিভিটি 11 এবং অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 11-এ একটা কথোপকথন রয়েছে, অর্থাৎ কনভারসেশন রয়েছে দুজনের মধ্যে, সুনীল আর তোমার মধ্যে। তো কি কনভারসেশন সেটা একবার পড়ে বুঝতে পারবে, কিছুই না ওটা। মেন হচ্ছে অ্যাক্টিভিটি 12 যেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের এবার প্রথম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিতে পারো বা আসবে এরকম হর্ষই দিতে পারো। 99% স্কুলে কিন্তু এই
রাইটিংটা আসবে, অর্থাৎ স্টোরি রাইটিং। কি স্টোরি রাইটিং? না, হিন্টস দেওয়া থাকবে, একটা কাক মাংসের টুকরো নিয়ে উড়ে গেল, সেটা একটা ফক্স দেখতে পেলো, দেখতে পেয়ে ফক্স চালাকি করলো, কাক কাকা করলো, কাক কাকা করার পর মুখ থেকে ওটা পড়ে গেল, তারপর মাংসটা খেয়ে নিল কে? সেই ফক্স। ঠিক আছে? তো এই স্টোরিটা তোমাদের কিন্তু লিখতে হবে প্রত্যেকের বাড়িতে। স্টোরি লিখতে গেলে একটা টাইটেল দিতে হয়, লিখতে পারো এ ক্রো অ্যান্ড এ ফক্স লিখতে পারো, বা দ্য ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুল ক্রো, বোকা বোকা কাক, এরকম হতে পারে। নিজেদের পছন্দ মতো একটা যুক্তি সহ টাইটেল দেবে। টাইটেল দেওয়ার পরে গল্পটা তোমরা শুরু করবে। শুরু করতেই পারো ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, এরকম দিয়ে শুরু করতে পারো, বা এরকম দিয়ে শুরু করতে পারো ক্রো ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে উঠছিল। হি বিকেম ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত হয়ে গেছিল। সাডেনলি হি স এ ফার্মার্স হাউস হোয়ার মিট ওয়াজ বিং কুকড, তাই না, যেখানে মাংস রান্না হচ্ছিল নিজেদের মতো করে। কি হয়, মাংসটা নিল, মাংস নিয়ে ওড়াটাই ব্যাপার। তো টপিকটা তোমরাই লিখবে হিন্টস দেখে দেখে, চেষ্টা করো বাড়িতে। ঠিক আছে? আমি পরে এটা তোমাদের একটা শর্টস করে দিয়ে দেবো অ্যান্সারটা। তোমরা অনেকেই বাড়িতে মানে চেষ্টা করো, দেখো কার কতটা হচ্ছে, তারপর আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? তারপর তো আমি আছি তোমাদের হেল্প করার জন্য। তো আজকের এই পুরো রিডিল সমেত অ্যাক্টিভিটি অল তোমাদের কেমন লাগলো পড়াটা অবশ্যই আমায় কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে?